চতুর্থ ধাপের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। ১০৬ উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এফা টাওয়ারের জমির মালিক সহ দুজন ৭ দিন করে রিমান্ডে। গণশুনানিতে বেঁচে ফেরাদের বিভীষিকাময় অভিজ্ঞতার বর্ণনা। বহুতল ভবনে কাল থেকে অভিযান। শিল্পে ব্যাংক ঋণের উচ্চ সুদের হারের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর। জাতীয় শিল্প মেলার উদ্বোধন করে বললেন, সময়মতো ঋণ পরিশোধ করাও উদ্যোক্তাদের দায়িত্ব। পেট্রোবাংলা ও তিতাসের দুর্নীতির অর্ধেক কমলেই গ্যাসের দাম বাড়ানো লাগে না, মন্তব্য হাইকোর্টের। বেশি দামে এলএনজি আমদানির ব্যাখ্যা দিতে বিইআরসিকে নির্দেশ। উপাচার্যের পদত্যাগ দাবিতে পঞ্চম দিনের আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল না ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে ডাইনিং এর খাবার। দেখছিলেন শিরোনাম। বাংলা সময়ের সঙ্গে আছে আমি এস এম ইকবাল এবং আমি তাহিয়া রুবাইয়াত অপলা। উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এ দফায় ১৬টি জেলায় ১০৬টি উপজেলায় ভোট গ্রহণ হয়। কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনার পর ফল পাঠানো হবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেখান থেকে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হবে। চতুর্থ ধাপে ১২৭টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ ধাপে চেয়ারম্যান পদে ৩৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরই মধ্যে ৩৯ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভোট গণনার খবর জানাতে এই মুহূর্তে খুলনার জেলা প্রশাসকের কার্যালয়ে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম এবং ময়মনসিংহে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। আমরা সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি তরিকুলের কাছে। খুলনায় চতুর্থ ধাপে যে উপজেলা নির্বাচন আজকে অনুষ্ঠিত হলো, এই নির্বাচনের শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট শেষ হয়েছে বিকাল ৪টা পর্যন্ত, অর্থাৎ ৮ ঘন্টা ভোট গ্রহণ শেষে এখন কেন্দ্রে কেন্দ্রে সেখানে ফলাফল গণনা করা হচ্ছে এবং গণনা শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এটি প্রেরণ করা হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যম দিয়ে। এরপরেই রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করবেন প্রতিটি উপজেলার চেয়ারম্যান এবং পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান যারা পদে নির্বাচন করেছেন। তো আমরা আগেই বলেছি যে খুলনার যে ৯টি উপজেলার মধ্যে ডুমুরিয়া উপজেলা অর্থাৎ একটি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল উচ্চ আদালতের নির্দেশে, এবং দুটো উপজেলা অর্থাৎ ফুলতলা এবং বটিয়াঘাটা উপজেলা, এখানে দুজন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং সেই হিসাবে কিন্তু ৬টি উপজেলায় আজকে চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং শান্তিপূর্ণভাবে সকাল থেকে আমরা দেখেছি কেন্দ্রে কেন্দ্রে যারা ভোটাররা ভোট দিয়েছেন তারা কিন্তু নির্বিঘ্নে এবং তাদের ইচ্ছামতো তারা ভোট প্রয়োগ করেছেন। কোনো রকম কোনো সহিংসতা বা কোনো ধরনের কোনো বলা যায় যে কোনো ধরনের নাশকতা এ ধরনের কোনো ঘটনায় আমাদের খুলনা অঞ্চলে আমরা ভোট গ্রহণের সময় দেখি নাই। পাশাপাশি ভোটারদের উপস্থিতি যদিও কম ছিল, বেলা বাড়ার সাথে সাথে কিছুটা ভোটারদের উপস্থিতি বেড়েছে এবং আমরা যেটি দেখেছি যে ১০,৬৭,০০০ যে ভোটার যারা ভোট দিয়ে, এর মধ্যে সব মিলিয়ে হয়তো ২৫ থেকে ৩০% ভোটার উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। তো এই ছিল আমার কাছে অপলা খুলনার উপজেলা নির্বাচনী ফলাফলের সর্বশেষ। চলে যাচ্ছি ময়মনসিংহে হারুনুর রশিদের কাছে। ধন্যবাদ তরিকুল। ময়মনসিংহেও ঠিক একই অবস্থা। সারাদিন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে এই মুহূর্তে ভোট গণনার কার্যক্রম চলছে। আমরা খবর নিয়েছি যে বিভিন্ন যে ভোট কেন্দ্র রয়েছে বিভিন্ন নির্বাচনী এলাকার, সেই এলাকাগুলোতে এই মুহূর্তে ভোট গ্রহণ শেষে ভোট গণনার কার্যক্রম চলছে এবং কোথাও কোথাও ভোট গণনার কার্যক্রম সেটি শেষ হয়েছে এবং তারা কেন্দ্র থেকে যে নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা সহকারী রিটার্নিং অফিসারের যে
কার্যালয়, সেই কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে, সেখানে রেজাল্টগুলো আসতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে। এখানে সহকারী রিটার্নিং অফিসারের কক্ষে নিয়ন্ত্রণ কক্ষ, ফলাফল সংগ্রহ এবং পরিবেশন কেন্দ্র করা হয়েছে। এখানে আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই একটি কেন্দ্রের ফলাফল জমা পড়েছে। সেটি যদি একটু জানিয়ে রাখি যে সরিষা ইউনিয়নের কাছিমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সেখানে নৌকা প্রতীকে নির্বাচন করেছেন যে মাহমুদ হাসান সুমন, তিনি পেয়েছেন 707 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বদরুল আলম প্রদীপ, তিনি 142 ভোট পেয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো এখন আমরা বিভিন্ন কেন্দ্র থেকে অসমর্থিত সূত্রে যে বিষয়গুলো জানতে পেরেছি যে বেশিরভাগ কেন্দ্রেই ভোট গণনার কার্যক্রম শেষ হয়েছে এবং সেই ভোটগুলো নিয়ে যে ফলাফল সংগ্রহ এবং পরিবেশন কেন্দ্র যেটি রয়েছে সহকারী উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেখানে নিয়ে আসা হচ্ছে। এবং আমরা যদি একটু বলে রাখি যে ভোট আনা নেওয়ার কাজ, বিশেষ করে কেন্দ্র থেকে যে ভোটগুলো নিয়ে আসা হচ্ছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, তারা কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই সেই ফলাফলগুলো সেই সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিয়ে আসছেন। এবং যে পথ দিয়ে বা যে রাস্তা দিয়ে সেই ভোটগুলো আনা নেওয়া হচ্ছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর টহল টিম রয়েছে, র্যাব, বিজিবি, পুলিশ সহ ভ্রাম্যমাণ আদালত রয়েছে, সবাই নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্য দিয়ে সেই ফলাফলগুলো এখানে নিয়ে আসা হচ্ছে এবং একে একে ফলাফল ঘোষণা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। খুলনা এবং ময়মনসিংহ থেকে তার সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এর আগে চতুর্থ দফায় 106টি উপজেলায় সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন 10 জন। এদিকে কুমিল্লার বুড়িচং ও তিতাসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এরপরই তিতাস উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রোববার সকালে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 3 পুলিশ সদস্য সহ আহত হন 10 জন। গঞ্জি ছিল এই মোটর মার্কা, এই গঞ্জি যতটা ছেলে দেখছে সবটি ছেলেরা মাইস্ট্রি করছে রকেট এবং রকেটের গুন্ডা বাহিনী লোকেরা। আমার দোকান বাংছে রফিক টায়ার অর্ডার দিছে, বাংছে আপনার রকেট মেম্বার জাল ভোট মনে করেন বাক্সের মধ্যে ফালাবার জন্য, তার জন্য মোটরসাইকেল প্রদীপের পোলাপানে বাধা দিছে, যার কারণে হেরা মোটরসাইকেল গেঞ্জি যারা পরন আছে তাদেরকে মারধর করছে। ভোট শুরুর কিছুক্ষণ পর দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার একটি কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন ফকিরকে লাঞ্ছিত করেন এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এর জের ধরে দুপক্ষের ধস্তাধস্তি হয়। দুপুরের দিকে আরও কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে তিতাস উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। এছাড়া বুড়িচং উপজেলায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আরও 4টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এতে আহত হন অন্তত 3 জন, আটক করা হয় 1 জনকে। ফেনী সদরের 127টি কেন্দ্রের সবগুলোতেই ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইভিএমে খুব সহজেই ভোট দিতে পেরে খুশি ভোটাররা। টিপ দেওয়ার হরে এখানে লেখা হয়ে গেছে, এরারে আবার টিপ দিছি। এভাবে যদি ভোট সামনে দিয়ে হয়, আগামীতেও যদি হয়, তাহলে জনগণের ভোটের প্রতি আগ্রহ হবে। ময়মনসিংহ সদরেও ইভিএমে ভোট গ্রহণ হয়। জেলার 10 উপজেলায় চেয়ারম্যান পদে 30 জন, ভাইস চেয়ারম্যান পদে 68 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 30 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। খুলনার 8 উপজেলায় সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও দুপুরে লম্বা হয় লাইন। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ভোট কেন্দ্র ও আশপাশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়। উচ্চ আদালতের নির্দেশে দ্বিতীয় ধাপে স্থগিত হওয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোলার 3 উপজেলায় অনুষ্ঠিত হয় চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। এছাড়া বরগুনা, টাঙ্গাইল, যশোর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও পিরোজপুর সহ দেশের বিভিন্ন উপজেলায় চতুর্থ ধাপে ভোট গ্রহণ হয়। এদিকে 39 উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। বনানীর FR টাওয়ারে আগুন লাগার সময় বন্ধ ছিল জরুরি নির্গমন পথ। আবার আগুন নেভানোর মহড়া না হয় প্রশিক্ষণের অভাবেও বেড়েছে প্রাণহানি সহ ক্ষতির পরিমাণ।
বেঁচে ফেরাদের বর্ণনায় উঠে আসে কয়েক ঘন্টার এমন বিভীষিকাময় বর্ণনা। আজ গণশুনানিতে অংশ নিয়ে অনেকেই সেই সময়ের কথা বলতে গিয়ে কেঁপে ওঠেন। এদিকে বুয়েটের বিশেষজ্ঞ দল জানিয়েছেন কিছুটা হেলে পড়েছে ক্ষতিগ্রস্ত ভবনটি। আমাদের টয়লেটের গ্রিলটা ভাঙতে পেরেছিলাম এবং তারপর এক বিল্ডিংয়ের থেকে আরেক বিল্ডিংয়ে আমরা 30-35 জন বেরোতে পেরেছিলাম। বাট আনফর্চুনেটলি আমাদের ওপর তলায় যারা, তারা হয়তো এই গ্রিলটা ভাঙতে পারেনি এবং আমরা শুনেছি তাদের 10 জন ওখানেই মারা গেছে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে অগ্নিকাণ্ডের সেই ভয়াবহ সময়ের বর্ণনা। স্বরাষ্ট্র এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আলাদা দুটি কমিটির আহ্বানে সাড়া দিয়ে 24 জন গণশুনানিতে অংশ নেন। আমার মনে হয় আরো বেশি প্রিকশন নেওয়া দরকার। তারপরে বিল্ডিং এর যে কোডগুলা, ওই মানে নিয়ম মেনে বিল্ডিং গুলা করা। ভুক্তভোগীদের অনেকের ধারণা আগুনের উৎস 8ম তলা, যদিও সেই তলার কর্মরতরা জানান তারা আগুন নয়, দেখেছেন ধোঁয়া। সোজা তাকাই দেখি আমাদের গেট তো গ্লাস, তাকাই দেখতেছি মানে সিঁড়ির মধ্যে ধোঁয়া দেখে আমরা বাইরে। পুরো বিল্ডিং ধুমাতে অন্ধকার, চোখ মানে কিচ্ছু দেখা যায় না, আর নিঃশ্বাস বদ্ধ হয়ে আসে। নিঃশ্বাস বদ্ধার কারণে স্যার আমি রুমাল বেঁধে চলে আসছি। শুনানি শেষে তদন্ত দল জানায় 3 এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। কোনো অ্যালার্ম বাজেনি তখন। তারপরে যে এক্সিট, ফায়ার এক্সিট যেটাকে বলে, সেই এক্সিটটা তারা বলছে এক হলো সরু, অত্যন্ত সরু, এবং সেখানে কোনো নির্দেশনা ছিল না কোন দিকে এই এক্সিট ডোর। কোনো তলায় নাকি আবার এই এক্সিট ডোর আটকানো ছিল। ফায়ার সার্ভিসের আরেকটি তদন্ত দলও ভুক্তভোগীদের সাক্ষাৎকার সংগ্রহ করে। ফায়ারে ইফেক্টিভ যে ফ্লোরগুলো, আমরা কিন্তু ওখানে ডেড বডি পাইনি। ডেড বডিগুলো আমরা পেয়েছি তার উপরের ফ্লোরগুলোতে, অর্থাৎ অনেকে হয়তো স্মোকে বের হয়ে যেতে চেষ্টা করেছেন, উপরে চলে গেছেন এবং সেখানে তারা শ্বাসরুদ্ধ হয়ে হয়তো মারা গেছেন। এর আগে সকাল থেকে বুয়েট, রাজুক, সিটি কর্পোরেশনের সমন্বয়ে গঠিত তদন্ত দল পর্যবেক্ষণ করে এফআর টাওয়ার। ফায়ার ফাইটিংগুলো ঠিক আছে কিনা, ফায়ার স্কেপ রোডগুলো ঠিক আছে কিনা, এখন যে ইলেকট্রিক্যাল যে ইয়েগুলো নষ্ট হয়ে গেল, টেবিল নষ্ট হয়ে গেল, এগুলো আবার লিভেবল করতে হবে। এই সমস্ত জিনিসগুলোকে ফাংশনেবল করে তারপরে কিন্তু এটা লিভেবল বলা যাবে। 5 তলা অফিস ছাড়া ফায়ার ডোর কোথাও ছিল না। আরেকটা জিনিস ছিল বিল্ডিং এর মেইন অংশের সাথে সেপারেশন, মানে বিল্ডিং এর যে অন্যান্য অফিসগুলোর সাথে যেখানে ফায়ার স্কেপ আছে অথবা স্টেয়ারকেস বা লিফট আছে, ওটা কোনো সেপারেশন ছিল না। তার মানে এটা বিল্ডিং কোডে একটা ভায়োলেশন। তো এই ভায়োলেশনগুলোর কারণেই আমরা কিন্তু সময় বেঁধে দিচ্ছি যে এগুলো রিপেয়ার করে সে যা যা করণীয় সেটা করে বিল্ডিংটা তার মানে অকুপেন্সি রাজুক অ্যালাউ করবে। আগুনের নিরাপত্তার প্রশিক্ষণের অভাবকে দায়ী করেন তারা। শাতিলা শারবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বনানীর আগুনের ঘটনায় করা মামলায় এফআর টাওয়ারের নির্মাতা প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুলকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ। এর আগে গতরাতে ভবনের অবৈধ অংশের মালিক কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি AKM তাজফিরুল ইসলাম ও জমির মালিক SMHI ফারুককে গ্রেফতার করে পুলিশ। আগুনের ঘটনায় রাজুক সহ অন্য কারো দায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা। বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে প্রকৌশলী ফারুক হোসেন জমির মালিক এবং সেই সূত্রে ভবনের 45% মালিকানা তার, আর তাসভিরুল ইসলাম ভবনের বর্ধিতাংশের মালিক। তবে মামলায় অন্যতম আসামি করা হলেও ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান রূপায়ণের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুল আইনের আওতায় আসেনি এখনো। এই বিল্ডিংটি প্রথমে 18 তলা পর্যন্ত অনুমোদন ছিল, পরবর্তীতে এটাকে 23 তলা করা হয়েছে। এর আগে এই আগুনের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে 3 জনের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করে। আসামি করা হয় অজ্ঞাত বেশ কয়েকজনকেও। লিয়াকত আলী খান মুকুল, হি ইজ দ্য অ্যাকিউজড। এই তিনজনই তো আসামি, সেখানে কাউকে স্পেয়ার করা হয়নি। আমি তো বলেছি যে কাউকে স্পেয়ার করার সুযোগ নাই, অভিযান চলছে অবশ্যই। গোয়েন্দা কর্মকর্তা বলছেন ভবনটির 18 তলার অনুমতি থাকলেও উপরের 5টি তলা নির্মাণ করেছেন তাসভিরুল ইসলাম। রূপায়ণ এবং ফারুক হোসেনের মালিকানাধীন ভবনে তাসভিরুল কি করে 5টি ফ্লোর নির্মাণ করলেন, প্রশ্ন ছিল গোয়েন্দা কর্মকর্তার কাছে। আমরা তো তদন্ত করব, মাত্র আসামি ধরেছি আর মামলা হয়েছে গতকালকে, একদিনে সব প্রশ্নের উত্তর দিতে পারবো না। পুলিশ বলছে ভয়াবহ এই আগুনের ঘটনায় রাজুক সহ অন্য কোনো সংস্থার গাফিলতি আছে কিনা তদন্তের আওতায় আসবে তাও। রাজুকের মূল ইন্সপেকশনের দায়িত্বটা যারা বিল্ডিং অনুমোদন করেন এবং যারা ডেভেলপার, যারা বিল্ডিংটা তৈরি করেন, তাদের দায় দায়িত্ব সবচেয়ে বেশি। আমরা আমাদের কাজটুকু করব যে তদন্তে এই বিল্ডিং এর ক্ষেত্রে কি কি ব্যত্যয় ছিল, সেই ব্যত্যয়গুলো শনাক্ত করে আমরা আদালতে আমাদের অভিযোগপত্র দাখিল করব। গেল 28 মার্চ বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় 26 জনের মৃত্যু হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। কেবল রাজধানী নয়, বন্দরনগরী চট্টগ্রামের
93% বহুতল ভবনের কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। আইন থাকা সত্ত্বেও 97% ভবন ফায়ার সার্ভিসের বসবাসের উপযোগী ছাড়পত্র নেয়নি। আর 41টি বিপণী বিতান এবং 12টি বস্তি রয়েছে চরম অগ্নি ঝুঁকির মধ্যে। ফায়ার সার্ভিসের 1 বছরের জরিপে উঠে এসেছে নগরীর এই ভয়ঙ্কর তথ্য। আর সিডিএ বলছে প্রশাসনিক জটিলতার কারণে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 1 বছর ধরে নগরীর 41টি ওয়ার্ডকে 8টি জোনে ভাগ করে নানামুখী জরিপ চালিয়ে আসছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। জরিপের সবশেষ তথ্য অনুযায়ী নগরীতে 20,000-এর বেশি বহুতল ভবন থাকলেও তার অধিকাংশের কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। বিএমডিসি কোড অনুযায়ী বসবাসের ছাড়পত্র নিয়েছে মাত্র 3% বহুতল ভবনের মালিক। অনেকগুলো এখন হাইরাইজ ভবন চট্টগ্রামে আছে, নির্মাণাধীন আছে এবং ব্যবহৃত হচ্ছে, যেগুলোতে অগ্নি নিরাপত্তার ব্যবস্থা নাই বললেই চলে। এদিকে বহুতল ভবনের পাশাপাশি নগরীর 41টি বিপণী বিতান এবং 12টি বস্তিকে মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। 3% অগ্নি নিরাপত্তার জন্য মোটামুটি তারা ব্যবস্থা গ্রহণ করেছে, আর 97% অগ্নি ঝুঁকির জন্য তারা এখনো রয়ে গেছে। সিডিএ বলছে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে জনবল সংকট ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। আমরা একটা তালিকা করি, এই তালিকাটা সিটি কর্পোরেশনে দিই। সিটি কর্পোরেশন প্রক্রিয়া হলো তারাও পারবে না, এটা সুইটকে দিবে বা বুইটকে দিবে, তারা বিশেষজ্ঞ দল এসে দেখবে, দেখে বলবে যে আসলে এটা ঝুঁকিপূর্ণ কি না। এইটা ওদের সার্টিফাই না করা পর্যন্ত এটা ভাঙার অধিকার আপনার নাই। সবশেষ গত 16 ফেব্রুয়ারি ভোররাতে কর্ণফুলী নদীর তীরবর্তী চাকতাই বস্তিতে আগুনে পুড়ে 1 শিশুসহ 8 জনের মৃত্যু হয়। আর 2004 সালে কালুরঘাট এলাকায় একটি গার্মেন্টসে আগুনে অন্তত 60 জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। 60 বর্গ মাইলের এই নগরীতে লোক সংখ্যা 60 লাখের বেশি। সর্বশেষ 1995 সালে এই শহরের মাস্টার প্ল্যান প্রণীত হয়েছিল, কিন্তু সরকারি সংস্থাগুলো এই মাস্টার প্ল্যানকে তাদের নিজেদের মনে না করায় তার একটি দফাও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তবে নগর বিশেষজ্ঞরা বলছেন সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। সুযোগ রয়েছে এই নগরীকে পরিকল্পিত এবং ঝুঁকিমুক্ত হিসেবে গড়ে তোলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। কক্সবাজারে রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয়রা। গুলিতে রোহিঙ্গা নারী সহ 3 জন নিহত। পুলিশের দাবি বন্দুক যুদ্ধে নিহতরা মাদক ব্যবসায়ী। শিল্পে ব্যাংক ঋণের জটিলতায় বড় বাধা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংক ঋণে সুদের হার কেন কমানো হচ্ছে না তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে প্রথম শিল্প মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় শিল্প খাতকে বহুমুখীকরণ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা আরও বলেন, সময় মতো ঋণ পরিশোধ করাও শিল্প উদ্যোক্তাদের দায়িত্ব। একসময়ের কৃষিপ্রধান এই বাংলাদেশ আজ বিশ্বায়নের ধারায় ক্রমেই সমৃদ্ধ হচ্ছে শিল্প খাতের নানা সম্ভাবনায়। বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে শিল্প খাতের অবদান গিয়ে ঠেকেছে 33.71%। লক্ষ্য রয়েছে 2021 সালের মধ্যে এই ধারা উন্নীত করা হবে 40%। টেকসই শিল্প খাতের বিকাশে শিল্প উদ্যোক্তা সহ দেশি বিদেশি ব্যবসায়ী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দেশে এই প্রথমবারের মতো আয়োজিত হলো জাতীয় শিল্প মেলা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী শিল্প খাতের বিকাশ ও সংকট নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, শিল্পের বিকাশে ব্যাংক ঋণ বড় জটিলতার কারণ। ব্যাংক ঋণ একসময় সিঙ্গেল ডিজিটে ছিল, কিন্তু উঠতে উঠতে ডাবল ডিজিটে। আমার এখানে প্রশ্নটা হচ্ছে, এই ব্যাংকের মালিক যারা, তাদেরও তো শিল্প কলকারখানা আছে, তারাও তো ব্যবসা বাণিজ্য করে। তাহলে এখন আমাকে তো সেই জায়গাটা আগে হাত দিতে হবে। সুদের হার কমাবে না, তাহলে তাদের ব্যবসা কি কি আছে না আছে, ট্যাক্সটা ঠিক মতো দিচ্ছে কিনা, ভ্যাটটা দিচ্ছে কিনা, ব্যাংকের থেকে ঋণ নিয়ে ঋণ শোধ না দেওয়ার আর একটা প্রবণতা, এই প্রবণতাটাও দূর করতে হবে। শিল্পকে বহুমুখীকরণের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, উদ্যোক্তাদের মনোযোগী হতে হবে পরিবেশ রক্ষা কার্যক্রমেও। শিল্পায়ন, উৎপাদন এবং রপ্তানি এবং বাজারজাতকরণ আমরা বহুমুখী করতে হবে। আমাদের বর্জ্য ব্যবস্থাপনার কোনো পদক্ষেপই নেন না, অথচ এই বর্জ্য
কারণেই যে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, নদী নষ্ট হচ্ছে, সব নষ্ট, এটার দিকে কেউ নজরই দিতে চান না। এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য সামান্য কিছু টাকা খরচ করতে হবে, এই তো। সেটা যদি আপনারা করেন তাতে আমাদের পরিবেশটাও সুরক্ষিত হয়। এবারের মেলায় সারা দেশ থেকে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, কুটির এবং হাইটেক পণ্যসহ ৩০০ উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পরে এসব স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি খাতের দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উচ্চ আদালত। আদালত বলেছেন, পেট্রোবাংলা এবং তিতাসের দুর্নীতি ৫০% কমানো গেলে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না। এখাতে দুর্নীতি প্রতিরোধে দুদকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আদালত। গ্যাসের দাম বৃদ্ধির প্রক্রিয়ার বিরুদ্ধে ক্যাবের করা রিটের শুনানিতে উঠে আসে এসব বিষয়। আবাসিক সহ বাণিজ্যিক খাতে গ্যাসের দাম বাড়ানো নিয়ে গণশুনানি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। শুনানিতে আবাসিক এক চুলা গ্যাসের দাম 750 টাকা থেকে বাড়িয়ে 1350 এবং 2 চুলা 800 টাকা থেকে বাড়িয়ে 1440 টাকা করার প্রস্তাব করেছে গ্যাস উৎপাদন, বিতরণ ও সঞ্চালন কোম্পানিগুলো। এ দাম বাড়ানোর প্রক্রিয়া গণবিরোধী ও বেআইনি দাবি করে উচ্চ আদালতে রিট করেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। রোববার এ রিটের শুনানিতে উঠে আসে জ্বালানি খাতের দুর্নীতির বিষয়টি। আদালত বলেন, পেট্রোবাংলা এবং তিতাসের দুর্নীতি অর্ধেক কমানো গেলে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না। দুর্নীতি যদি 50% হলেও কমানো যেত, তাহলে আজকে গ্যাসের দাম বৃদ্ধি করা কিংবা সরকারকে যে ভর্তুকি দিতে হচ্ছে আজকে, সেই ভর্তুকি দেওয়ার কিন্তু ঘটনাগুলো ঘটতো না। দুদকের প্রতিবেদনে উঠে আসছে পেট্রোবাংলা নিজেই দুর্নীতিগ্রস্ত, তাহলে তারা তাদের যে লাইসেন্সি যারা আছে তাদের দুর্নীতি তাহলে কিভাবে তারা ঠেকাবেন? শুনানিতে প্রশ্ন ওঠে এলএনজি আমদানি নিয়েও। প্রতি ইউনিট এলএনজি ভারত যেখানে $6 কিনছে, বাংলাদেশ কেন $10 কিনছে সে বিষয়টিও বিইআরসির কাছে জানতে চেয়েছেন উচ্চ আদালত। ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে এলএনজিটা আমদানি করা হয়, সেটা কখন আমদানি করা হয়েছে, তখন ইন্টারন্যাশনাল প্রাইস কত ছিল, সবকিছু বিবেচনায় নিয়ে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে বাংলাদেশ আদৌ বেশি পরিশোধ করেছে এলএনজি প্রাইস বা কম পরিশোধ করেছে। পেট্রোবাংলা বা কারোরই সেই ক্ষমতা নাই যে দুর্নীতি দমন কমিশন কোনো বিষয়ে ইনকোয়ারি করবে আর সেটা তারা ধামাচাপা দিয়ে রাখবে বা তারা সহযোগিতা করবে না। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এ খাতের দুর্নীতির বিষয়ে উচ্চ আদালতের বক্তব্যই সঠিক। আশাবাদী হলাম যে এ জাতি অন্তত গ্যাস খাত এবং জ্বালানি খাত দুর্নীতিমুক্ত হবে। আইনসম্মতভাবে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে বিইআরসিকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। বক্তব্য প্রত্যাহার না করায় উপাচার্যের পদত্যাগ দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করলেও তা মেনে নেননি তারা। এদিকে হল না ছাড়াই ডাইনিং এর খাবার বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ। এতে ক্ষোভ জানিয়েছেন আন্দোলনকারীরা। ফিরদাউস সোহাগের রিপোর্ট। বক্তব্য প্রত্যাহার না করায় উপাচার্যের পদত্যাগের দাবিতে রোববার আন্দোলনে নামেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10টায় পঞ্চম দিনের মতো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করলেও তা মেনে নেননি আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের উপস্থিতি আমাদের জানান দেয় যে আমরা দাবি আদায়ে এখনো দৃঢ়প্রত্যয় এবং প্রতিজ্ঞ। তারা এসেছে সরকারের পক্ষ থেকে অর্ডিনারি করতে, কিন্তু আমরা শিক্ষার্থীরা তাদের কাছে কোনো আপোষ করিনি। কারণ আমরা চাই যতক্ষণ না আমাদের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে, যতক্ষণ না আমাদের একাডেমিক কার্যক্রম শুরু হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ধরনের আপোষ করতে রাজি নই। সরকারের একটি অডিট টিম, সিএজির অডিট টিম বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং আমরা চেষ্টা করেছি ছাত্রদেরকে তাদের সহযোগিতা যাতে পাওয়া যায় সেজন্য বোঝানোর জন্য যে অডিট কার্যক্রমটি যাতে অন্ততপক্ষে সুন্দরভাবে সম্পন্ন হয়। এদিকে নির্দেশনার পরও আন্দোলনকারী ছাত্রছাত্রীরা হল না ছাড়াই ডাইনিং এর খাবার বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 3টা হলের খাওয়া দাওয়ার যে ক্যান্টিন আছে এগুলো বন্ধ করে দিয়েছে আজকে। এতে আমাদের স্টুডেন্টদের বাইরে খাইতে সমস্যা হইতেছে। বিসি স্যার চাচ্ছে যে বিভিন্ন রকম দমন পীড়নের মাধ্যমে আমাদেরকে ক্লাসে ফিরিয়ে নিতে, কিন্তু আমরা তো বিসির এগুলো কোনোভাবেই মেনে নেব না। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে মৌন মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। শুক্রবার রাতে অসৌজন্যমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি দেন উপাচার্য ডক্টর এস এম ইমামুল হক। মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় প্রতিবাদ করলে উপাচার্য শিক্ষার্থীদের কটূক্তি করেন। এর প্রতিবাদে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল।
কড়া গোয়েন্দা নজরদারি থাকায় আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি। সকালে চট্টগ্রামে পোর্ট সিটি ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে অর্থ হাতে নেওয়ার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার কথাও জানান মন্ত্রী। কিছু প্রতারক চক্র রয়েছে যারা প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে অর্থ আদায় করে। তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি রয়েছে। যদি কোনোভাবে কোথাও কাউকে পাওয়া যায় যে এ ধরনের কোনো অপচেষ্টায় লিপ্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিশ্বাস করি যে ব্যবস্থা সব নেওয়া হয়েছে তাতে ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষাতেও প্রশ্নপত্র কোনো ফাঁস হবে না। বাংলার সময় আরো থাকছে। বগুড়া শহরের একটি গোডাউন থেকে প্রায় কোটি টাকা মূল্যের সরকারি ওষুধ জব্দ, ওষুধ ব্যবসায়ী আটক। কক্সবাজারে আলাদা ঘটনায় গুলিতে ৩ জন নিহত হয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে বন্দুকযুদ্ধে নিহতরা মাদক ব্যবসায়ী। এর মধ্যে একজন রোহিঙ্গা নারী। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানায়, ইয়াবা বিক্রির খবরে ভোরে টেকনাফের মৌলভীবাজার এলাকায় অভিযানে যায় তারা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করে ইয়াবা ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলে 2 মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়। পরে তল্লাশি চালিয়ে 6টি এলজি বন্দুক, 8টি তাজা কার্তুজ ও 20,000 ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে একই সময়ে টেকনাফের দমদমিয়া ওমরখাল এলাকায় অভিযান চালায় বিজিবি। উপস্থিতি টের পেয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলি করেন মাদক ব্যবসায়ীরা। বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে এক রোহিঙ্গা নারী মাদক কারবারি নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে 10,000 ইয়াবা উদ্ধার করা হয়। বাংলাদেশে অস্ট্রেলিয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে 1.5 বছরের বেশি সময় ধরে নানামুখী চেষ্টা চালালেও তা এখন পর্যন্ত সফল হয়নি। এতে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর চাপের মুখে নানা সমস্যার মুখোমুখি স্থানীয়রা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক সংস্থাগুলো নিজেদের স্বার্থে প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। প্রত্যাবাসন প্রক্রিয়া কবে নাগাদ শুরু হবে সেটা জানাতে না পারলেও বাংলাদেশ এর জন্য সবসময় প্রস্তুত বলে জানিয়েছেন জেলা প্রশাসন। সূর্যদীপ রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারে রাষ্ট্রীয়ভাবে জাতিগত নিষ্ঠুর দমন নিপীড়নের মুখে রোহিঙ্গারা সাগরে ভেসে নাফ নদী পাড়ি দিয়ে আবার কখনো মাইলের পর মাইল পায়ে হেঁটে পাহাড় ডিঙ্গিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে, যার সংখ্যা এখন নতুন পুরাতন মিলিয়ে 11 লাখে ছাড়িয়েছে। 1 মাস 2 মাস করে গত 1 বছর 7 মাসেরও বেশি সময় ধরে এসব রোহিঙ্গার ভার বইছে বাংলাদেশ। সরকারের নানামুখী উদ্যোগ এবং মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়লেও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকর হচ্ছে না। আলোচনা, চুক্তি, তালিকা হস্তান্তর, যাচাই বাছাই সহ রোহিঙ্গাদের প্রতি অনুকম্পা দেখানোর বড় বড় আয়োজনও আছে, কিন্তু মিয়ানমারের নানা অজুহাতে থেমে আছে প্রত্যাবাসন প্রক্রিয়া। রোহিঙ্গা আসার পর থেকে আমরা কক্সবাজারবাসী খুবই কষ্টের মধ্যে রয়েছি। এনজিওদের কারণে মূলত কক্সবাজারবাসী রোহিঙ্গাদের চাইতে অনেকটা চাপের মধ্যে রয়েছে। একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা চলে যাচ্ছি। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সরকারের সদিচ্ছা থাকলেও আন্তর্জাতিক সংস্থাগুলো নিজেদের স্বার্থে প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে বলে দাবি এই নিরাপত্তা বিশ্লেষকের। আন্তর্জাতিক সংস্থাসমূহ শুধু করতেছি হচ্ছে এরকম করলে হবে না। এটা নির্দিষ্ট একটা সময়সীমার মধ্যে তাদেরকে চেষ্টা চালাতে হবে। প্রত্যাবাসন শুরুর কোনো তথ্য না জানাতে পারলেও বাংলাদেশ এর জন্য সবসময় প্রস্তুত বলে জানান জেলা প্রশাসক। যে ধরনের আইন শৃঙ্খলা বিষয়গুলো দেখা বা অন্যান্য যে সকল বিষয় জেলা প্রশাসন একত্রিয়ে আছে সে সকলগুলো দিতে আমরা প্রস্তুত আছি। রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত উখিয়া ও টেকনাফের প্রায় 4 লাখ মানুষ, আর ধ্বংস হয়েছে 6163 একর বনভূমি। সময় সংবাদ, কক্সবাজার। সিলেটের নিখোঁজের একদিন পর মদনমোহন কলেজের প্রভাষক সাইফুর রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে নগরীর দক্ষিণ সুরমার তেলিরাই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সড়কের পাশে সাইফুর রহমানের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে লাশ উদ্ধারের ঘটনায় কলেজে শোক নেমে এসেছে। জড়িতদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। শনিবার সকালে টিলাগড় জমিদার বাড়ির মেস থেকে বের হয়ে নিখোঁজ হন সিলেট মদনমোহন কলেজের প্রভাষক সাইফুর রহমান।
আমাদের শিক্ষকের উপর যে এরকম হামলা হয় তো আমরা কতটুকু নিরাপদ এটা বোঝার বিষয় আছে। এই যে ছাত্র সমাজ, এই যে আছে শিক্ষক মণ্ডলী, এদের নিরাপত্তা কোথায়, এটা আমার কাছে প্রশ্ন প্রশাসনের কাছে। দ্রুত বিচারও চাই, তারপরে হচ্ছে এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা সর্বাত্মক চেষ্টা করব যাতে আগামী 2-3 দিনের মধ্যে আমরা এই ঘটনার পূর্ণ রহস্য উদ্ঘাটন করতে পারি। সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন। দুপুরে সুনামগঞ্জে বজ্রসহ ভারী বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টি থেমে গেলে জামালগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামের দেলোয়ার বাড়ির পাশের হাওরে ঘাস কাটতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা তার লাশ উদ্ধার করে। কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নৌকা থেকে পাথর নামানোর কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। এ সময় বজ্রপাতে রাব্বি মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়, আহত হন আরও একজন। রাঙামাটির বাঘাইছড়িতে 7 খুন মামলার আসামি ইউপি সদস্য ত্রিদীপ চাকমা সহ 2 জনকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। অন্যদিকে বিলাইছড়িতে আওয়ামী লীগ নেতা সুরেশ কান্তি তঞ্চঙ্গা হত্যা মামলার এক আসামিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাদুদ্দিন মোহাম্মদ আসিফ তাদের রিমান্ড মঞ্জুর করেন। কোর্ট ইন্সপেক্টর ইসরাফিল ইসলাম জানান, 7 খুন মামলার গ্রেফতার ইউপি সদস্য ত্রিদীপ চাকমা ও লারে চাকমাকে আদালতে হাজির করে 7 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে একই আদালতে আওয়ামী লীগ নেতা সুরেশ কান্তি হত্যা মামলায় স্নেহাশিস চাকমাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত 18 মার্চ বাঘাইছড়িতে উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফেরার পথে নির্বাচনী কর্মকর্তা সহ 7 জন সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। পরদিন 19 মার্চ বিলাইছড়িতে হত্যা করা হয় আওয়ামী লীগ নেতা সুরেশ কান্তি তঞ্চঙ্গাকে। বগুড়ায় একটি গোডাউন থেকে প্রায় কোটি টাকার সরকারি ওষুধ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক ওষুধ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, দুপুরে শহরের মফিজ পাগলা মোড় এলাকায় রবিন ট্রেড ইন্টারন্যাশনাল নামে ওষুধের একটি গোডাউনে অভিযান চালায় তারা। এ সময় তল্লাশি চালিয়ে সরকারি হাসপাতালের বরাদ্দকৃত বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। এ ঘটনায় দোকান মালিক মিজানুর রহমান রবিনকে আটক করা হয়েছে। জব্দ হওয়া ওষুধের বাজার মূল্য প্রায় কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। সরকারি ওষুধ বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন। সরকারি ওষুধ এখানে জমা আছে, এই ওষুধগুলো এখন আমরা জব্দ করব এবং এইটার সম্পর্কে আইনগত যে আছে আইনগত ব্যবস্থা নিয়মিত মামলা রুজু করব। যদি এরকম কোনো কাজে কোনো সরকারি কর্মকর্তা জড়িত থাকে তাহলে আমরা তদন্ত সাপেক্ষে অবশ্যই দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা করব। সাইনবোর্ডে বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম ব্যবহার করার দায়ে মাদারীপুরে একটি চক্ষু হাসপাতাল সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ভুয়া চিকিৎসককে আটকের পর 5 মাসের কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাতের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মাদারীপুর চক্ষু হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় হাসপাতালের কক্ষগুলোতে তল্লাশি চালায় তারা। বিশেষজ্ঞ চিকিৎসকরা না এলেও প্রচারপত্র ও সাইনবোর্ডে তাদের নাম ব্যবহার করায় হাসপাতালটি সিলগালা করা হয়। পরে ভুয়া চক্ষু চিকিৎসক অমিত কীর্তনিয়াকে আটক করে 5 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। মানিকগঞ্জে গ্যাসে লাইনের রাইজার বিস্ফোরণে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানায়, বিকেলে শহরের গঙ্গাধর পট্টি এলাকায় বিকট শব্দে গ্যাসের একটি রাইজার বিস্ফোরিত হয়। এতে মুহূর্তে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার আশঙ্কায় শহরে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বান্দরবানে কোয়ান্টাম কসমোস স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সকালে লামা উপজেলার সরই ইউনিয়নে কোয়ান্টাম কসমোস স্কুল অ্যান্ড কলেজের ফিতা কেটে নবনির্মিত জিমনেশিয়াম ভবনের উদ্বোধন করা হয়। এ সময় মনোমুগ্ধকর জিমন্যাস্টিক্স শো প্রদর্শন করে শিক্ষার্থীরা। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান, কোয়ান্টাম কসমোস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য সহ শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন।
এই স্কুল এবং কলেজের প্রতিষ্ঠাতা, এবং যে সময় তিনি এই প্রতিষ্ঠানটি করেছেন অনেকেই তখন বলেছিলেন যে এরকম একটি জায়গায় এরকম একটি প্রতিষ্ঠান চলবে কি চলবে না। আজকে সেখানে 2200-র অধিক ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানে লেখাপড়া করছে। চিন্তা করে তৈরি করেছেন আজকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আলোকিত করা। বাগেরহাটে লোকালয়ে আছে একটি হরিণ উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এলাকাবাসী জানায় সকালে ভোলা নদী পার হয়ে একটি হরিণ শরণখোলা উপজেলার তাফালবাড়ি গ্রামে ঢুকে পড়ে। হরিণটি ধরতে উৎসুক জনতা ভিড় করে। খবর পেয়ে বন বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে স্থানীয়দের সহায়তায় হরিণটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়। তাফালবাড়ি থেকে তাফালবাড়ি যাই হরিণ ধরা পড়ছে। ধরা পড়ার পর আমি শরণখোলা স্টেশনে স্টেশন কর্মকর্তা রেঞ্জার কর্মকর্তা নিয়ে হরিণ ছেড়ে দিয়েছি। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো। চতুর্থ ধাপের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। 106 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এফআর টাওয়ারের জমির মালিক সহ দুজন 7 দিন করে রিমান্ডে। গণশুনানিতে বেঁচে ফেরাদের বিভীষিকাময় অভিজ্ঞতার বর্ণনা। বহুতল ভবনে কাল থেকে অভিযান। শিল্পে ব্যাংক ঋণের উচ্চ সুদের হারের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর। জাতীয় শিল্প মেলার উদ্বোধন করে বললেন, সময়মতো ঋণ পরিশোধ করাও উদ্যোক্তাদের দায়িত্ব। পেট্রোবাংলা ও তিতাসের দুর্নীতির অর্ধেক কমলেই গ্যাসের দাম বাড়ানো লাগে না, মন্তব্য হাইকোর্টের। বেশি দামে এলএনজি আমদানির ব্যাখ্যা দিতে বিইআরসিকে নির্দেশ। উপাচার্যের পদত্যাগ দাবিতে ৫ম দিনের আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল না ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে ডাইনিংয়ের খাবার। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।